আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি আমার বন্ধু রিয়াদের একাডেমিতে, রিয়াদস একাডেমি, এবং এখানে আমার উপর একটা গুরুভার পড়েছে একটা ক্লাস নেওয়ার। তো আমি ইংরেজির একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ইংরেজি ব্যাকরণের উপরে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ইংরেজি বাক্য গঠনগতভাবে ৩ প্রকার। আমি একটু লিখি, হ্যাঁ? আমরা জানি যে কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখন যেটা হয়, আমরা এই ৩টা শব্দ শুনে শুনে কিন্তু বড় হয়েছে। আমরা জানি যে বাক্য ৩ রকম, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কিন্তু এই বাক্যগুলোকে চেনাটা আমাদের জন্য এতটাই ডিফিকাল্ট বানিয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজে, যে আমাদের কাছে এই জিনিসগুলো মাথায় আসলে মনে ইটস আ ডন্টিং টাস্ক, এটা একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার। সো এরকম একটা ব্যাপার আমাদের মাথায় কাজ করে। তো আজকে আমি যে কাজটা করবো, একটা ছোট্ট ক্লাসের মধ্যে কিছু টিপস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে যেখানে আমরা পরবর্তীতে এই বাক্যগুলো দেখতে পাই, আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনো ইংরেজি বাক্যই, যে সেটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। শুরু করা যাক। এখন এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে ক্লাসটা আমাদের কেন করতে হবে, বা আমি কাদের উদ্দেশ্যে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। প্রথমত, আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস সরাসরি এই প্রশ্নটা এসেই পড়ে একটা সেন্টেন্স দিয়ে, যে উক্ত সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স। আমরা এমসিকিউতে সলভ করি। এছাড়াও আমরা যারা স্কুল কলেজে তোমরা যারা পড়ো, যারা ছোট আছো, তাদের তো এটা লাগেই যে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এছাড়াও যারা আমাদের শিক্ষা জীবন পার করে গেছেন, তারাও তাদের বাচ্চা কাচ্চাকে শেখানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা, এবং ইন্টারেস্টিং একটা টপিক। সো এখন আমরা এই সেন্টেন্স চেনার আগে বা এই জিনিসটা আইডেন্টিফাই করার আগে আমরা একটু ম্যাথমেটিক্যাল একটা টার্মে যাবো। আমাদেরকে কয়েকটা কি ওয়ার্ডস জানতে হবে, সেগুলো কি আমি একটু আলাপ করে নিই। ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই দুটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ আমরা যখনই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স চিনতে যাব, আমরা জানতে পারবো যে, আমরা প্রথমে একটু বলে নিই যে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকে। একটু শুনি প্রথমে, আমরা কিছু বোঝার দরকার নেই, একটু 1 মিনিটের মধ্যেই বুঝতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ফাইনাইট ভার্ব থাকে কিন্তু 2টা, 2 ফাইনাইট ভার্বস। আমাদের কমপ্লেক্সেও 2টা, কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু আমাদের 2টা ফাইনাইট ভার্ব থাকে, 2 ফাইনাইট ভার্বস। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ যে ফাইনাইট ভার্বটা কি জিনিস, এটা আমরা কিভাবে বুঝবো যে কমপ্লেক্সে 2টা এবং কম্পাউন্ডে 2টা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমরা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? এখন ফাইনাইট ভার্ব চেনা বা বোঝার উপায়টা খুব সহজ। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এইভাবে ভার্বকে বিভক্ত করা হয় একটা জিনিসের উপর বেস করেই, সেটা হচ্ছে যে কোন একটি ভার্বকে আমরা দেখে যদি আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি যে সেটা কোন টেন্সের ভার্ব, তাহলে তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। সিম্পল। যদি কোনো সেন্টেন্সকে, কোনো ভার্বকে দেখে আমরা বুঝতে পারি এটা কোন টেন্সের ভার্ব, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি ভার্বকে দেখে আমরা চিনতে না পারি সেটা কোন টেন্সের ভার্ব, দেন ইট ইজ আ নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমি একটু অ্যাজাম করে নিচ্ছি যে আমরা টেন্স চিনতে পারি। আমরা সবাই জানি যে একটা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো সেটা কোন টেন্স, এটা আমি একটু ধরে নিচ্ছি। আচ্ছা, ধরে নেওয়ারও দরকার নেই, আমরা একটু দেখিয়েই দিই যে আমরা কিভাবে চিনতে পারবো যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট। এটা একটু দেখি আমরা। ধরা যাক আমাদের কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আমি এটাকে লিখলাম বিং, বা কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, লিখলাম ভিট। এখন এই 2টা ফরম্যাটের ভার্ব যদি আমাদের থাকে, কিন্তু এই 2টা ভার্বের আগে যদি আমাদের বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব না থাকে, তবে এটা একটা নন ফাইনাইট ভার্ব। কি বললাম? বললাম যদি আমাদের কোনো ভার্বের এইরকম ফরম্যাটটা থাকে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে বা ভার্বের সাথে ইডি যুক্ত আছে বা পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু তার আগে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব নেই, তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা কি ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব। একটা উদাহরণ দিই, আমরা লিখলাম যে গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার আই স হার, গোয়িং দেয়ার আই স হার, সেখানে গিয়ে আমি তাকে দেখতে পেলাম। দেখেন এইখানে কিন্তু গোয়িং রয়েছে, মানে ভার্ব হচ্ছে এখানে গো বেস ফর্ম, তার সাথে কিন্তু আইএনজি যুক্ত রয়েছে, গোয়িং রয়েছে, তার মানে ভিং রয়েছে, এই ফরম্যাটটা রয়েছে। বাট এর আগে দেখেন কোনো রকমের কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব কিন্তু নেই, মানে বি অথবা হ্যাভ এর হেল্প কিন্তু এখানে নাই। তার মানে এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। দেখেন আপনি কিন্তু এই গোয়িং দেখে বুঝতে পারবেন এটা কোন টেন্সের গোয়িং, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গোয়িং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস এর গোয়িং, আপনি কিন্তু বুঝতে পারবেন না, কারণ এই সাপোর্টটা কিন্তু আপনার এখানে নাই। এখন আমরা একটু আলোচনা করে নিই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব জিনিসটা কি। দেখেন বি ভার্বের বেশ কয়েকটা ফরম্যাট কিন্তু আমরা জানি। আমরা জানি যে বি ভার্বের প্রেজেন্টের ফরম্যাট আছে হচ্ছে কি বলেন, অ্যাম, ইজ,
পাস্টের ফরম্যাট রয়েছে আমাদের ওয়াজ আর কি ওয়ার। বি ভার্বের একটা আইএনজি ফরম্যাট আছে বিইং, এবং এর একটা পাস্ট পার্টিসিপল ফরম্যাট আছে কি বিন। এই ফরম্যাটগুলো যদি কোনো একটা গোয়িং এর মানে ভিইং এর আগে থাকে, ভার্বের সাথে আইএনজির আগে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা ফাইনাইট ভার্ব। মানে আপনি কিন্তু তার টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবেন। একটা উদাহরণ দিই। আচ্ছা, আমরা লিখলাম যে আই ওয়াজ গোয়িং দেয়ার, আই ওয়াজ গোয়িং দেয়ার, আই ওয়াজ গোয়িং দেয়ার। আমার হ্যান্ডরাইটিং খুব ভালো, তো আই ওয়াজ গোয়িং দেয়ার। এখানে দেখেন এই যে ওয়াজ মানে কিন্তু এই যে বি ভার্বের কিন্তু এই ফরম্যাটটা আমি পেয়ে গেছি। তাহলে এখানে তারপরে কি আছে ভার্বের সাথে আইএনজি। আপনি এটা দেখা মাত্র বলতে পারবেন যে ভাই এটা একটা কি, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। তার মানে এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে আপনি যার ভার্বকে মানে যার টেন্সকে চিনতে পারছেন। তাহলে আমি এইটুকু বোঝাতে পারছি যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি। আচ্ছা, আমি একটু ইডি ফরম্যাটটা দেখাই দিই, তাহলে একটু ভালো হবে। এই গো দিয়ে দেখাই। আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ গন দেয়ার। আরেকটা দেওয়া থাকলে হচ্ছে শি ওয়াজ গন। এই দুটো দিলাম। এখানে দেখা যাক, এই যে আমাদের কিন্তু ভিড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইডি কোথা থেকে আসলো ভাই? এখানে ভিড মানে কিন্তু ইডি থাকবে ব্যাপারটা এরকম না। ভিড মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে গো ওয়েন্ট কি গানটা এখানে রয়েছে। তার মানে এই দেখেন এখানে আমাদের ভিড ফর্ম রয়েছে, তার আগে কিন্তু আমাদের হ্যাভ ভার্ব একটা রয়েছে। এখন হ্যাভ ভার্বের কয়েকটা অংশ আছে, আমি একটু এদিকে দেখাই দিই সেগুলো কি কি। হ্যাভ ভার্বের প্রেজেন্ট আমরা লিখতে পারি কি হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ ভার্বের পাস্টে আমরা লিখতে পারি কি হ্যাড। আর হ্যাভ ভার্বের আইএনজিতে আমরা লিখতে পারি কি হ্যাভিং। আর এটার পাস্ট পার্টিসিপল আমরা লিখতে পারি কি, এটা পাস্ট পার্টিসিপল হ্যাডই হয়। মানে এই ফরম্যাটটা গুলো কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি এর আগে থাকবে। যদি থাকে দেন ইটস এ কি, ইটস আ ফাইনাইট ভার্ব। যদি এগুলো প্লাস থাকে আমাদের ভিইডি বা ভার্ব 3, দেন এটা আমাদের কি, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। বাট যদি এই জিনিসগুলো না থাকে, শুধু এই রকম অবস্থাতে থাকে, যেমন আমি লিখতে পারি যে আই sat on a broken chair. আমি একটা ভাঙা চেয়ারের উপরে বসেছিলাম। এই যে এখানে ব্রোকেন রয়েছে মানে আমাদের V3 রয়েছে, বাট আনফরচুনেটলি এর আগে কিন্তু আমাদের কোনো হ্যাভ ভার্বের সাপোর্ট নাই। দ্যাট মিনস ইটস নট আ ফাইনাইট ভার্ব, ইট ইজ আ নন ফাইনাইট ভার্ব। ইট ইজ এ কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমার আশা হচ্ছে আমরা এতক্ষণে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে মারামারিটাকে সলভ করতে পেরেছি। এটা যদি করতে পারি তাহলে আমাদের ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এখন একটু মুছি, তাহলে আমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের ঝামেলাটা মেটাইতে পারছি। এবার একটু আরেকটা জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমাদের লাগবে। মানে ঘটনা হচ্ছে মাঝখান থেকে একটা ক্লাস নিতে গেলে অনেক কথাই বলা লাগে, হ্যাঁ, সো একটু কথা বলতে হবে। আর যদি এই জিনিসগুলো নিয়ে ডিটেইলড ক্লাসের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাতে হবে, তাহলে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আপাতত আমরা একটু আলোচনা করি ফ্রেজ কি জিনিস। ফ্রেজ হচ্ছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ফাইনাইট ভার্বের কোনো অস্তিত্ব নাই। আমি উপরে একটু ফাইনাইট লিখে নিই। যদি ফাইনাইট ভার্বের কোনো অস্তিত্ব না থাকে দেন ইটস আ ফ্রেজ। আর যদি ফাইনাইট ভার্বের অস্তিত্ব থাকে সেটা কি, সেটা হচ্ছে ক্লস। এই ফ্রেজ আর ক্লসে এখানকার মূল কথাবার্তা। তাহলে আমরা একটা বড় সেন্টেন্স লিখবো, এখানে লিখিত মানে সেন্টেন্সের মতো লিখলাম যে ওয়াকিং in the park on a beautiful morning, walking in the park on a beautiful morning মানে কোনো এক সকালবেলা, সুন্দর একটা সকালবেলা আমি পার্কে হাঁটছিলাম বা হাঁটন্ত অবস্থায় বা হন্ঠনরত অবস্থায়। এখানে আমি বড়সড় একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি। সেন্টেন্স হয়েছে কিনা দেখবো এখন, দেখি। আচ্ছা, এইখানে দেখার পরে যদি প্রথম প্রশ্ন সেখানে ভার্ব কোনটা, তাহলে প্রথমে এই যে সবাই বলতে পারবে যে ওয়াকিংটা কিন্তু ভার্বের মতো মনে হচ্ছে আর কি। এখন অন্য কাউকে কিন্তু ভার্বের মতো মনে হচ্ছে না। ইন প্রিপোজিশন দা রয়েছে, আমাদের কি আর্টিকেল যেটাকে ডিটারমাইনার বলি, পার্ক একটা নাউন, একটাও কিন্তু এখানে ভার্বের মতো না, একমাত্র এই বেচারা ছাড়া। এখন এই বেচারাকে প্রশ্ন করি এই তুই কি ভার্ব? ও বলতেছে হ্যাঁ আমি বোধহয় ভার্ব, কিন্তু কি আছে এখানে, এখানে রয়েছে আইএনজি মানে কিন্তু ভাই আমাদের কি আছে এখানে ভিইং ফরম্যাটটা আছে। বাট আমি বলেছিলাম যে ফাইনাইট ভার্ব হতে হলে কিন্তু আমাদের এই ভিইং এর আগে কি থাকা লাগবে, মনে করেন একটা বি ভার্ব থাকা লাগবে। এখানে কি কোনো বি ভার্ব আছে? এখানে কিন্তু কোনো বি ভার্ব নাই। তার মানে এখানে আমাদের ওয়াকিং বেচারা ভার্ব ঠিক আছে, বাট ইটস আ নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা,
আমরা এটাকে কিন্তু তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারবো, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্বের কোনো অস্তিত্ব নাই। এটাকে আমরা ক্লজ কিন্তু বলতে পারবো না। আর যদি ছোট্ট একটা কথা থাকে, আমি একটু দেখাই, এখানেই দেখাই আছে, বললাম ডু অর ডাই, পরওয়ালা তুমি মূলত দেখা যাক ডু ডাই। একে দেখেও বোঝা যায় যে এই বাচ্চাটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, একে দেখেও বোঝা যায় একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না? এই যে ভার্বের বেস ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা দেখেন দুইটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এইটা একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। শুধু একটা ক্লজ না, এখানে দুইটা ক্লজ আছে। তার মানে সেন্টেন্সের সাইজ বড় হলেই যে সেটা ফ্রেজ হবে, এই ক্লজ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সাইজ ম্যাটার করে না এই ক্ষেত্রে। দেখতে হবে যে আমাদের ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আছে কিনা। ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো? দেখবো আমি টেন্সকে চিনতে পারছি কিনা। তাহলে এই টোটাল আলোচনাটাকে এবার আমরা একটু এমপ্লাই করার চেষ্টা করবো। চলে আসি আমাদের একদম প্রথম যে আলোচনা ছিল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই আলোচনাতে আমরা চলে আসি। তাহলে এতক্ষণ আমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনতে পেরেছি, আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য চিনতে পেরেছি। এবার আমাদের কোনো আলোচনা, কঠিন কোনো ব্যাপার আমাদের জন্য হবে না। আসছে সিম্পল সেন্টেন্স, এখন আমরা ইজিলি বলতে পারবো এখানে একটা মাত্র ক্লজ থাকবে, সিম্পল অ্যাজ দ্যাট। এবং ক্লজ মানে কি? মানে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যদি আমরা কোনো সেন্টেন্সে কেবলমাত্র একটা ফাইনাইট ভার্ব দেখতে পাই, চোখ কান মুখ বন্ধ করে, সেটা কি? সিম্পল সেন্টেন্স। নেক্সট মুভ অন টু কমপ্লেক্স। কমপ্লেক্স যেহেতু কমপ্লেক্স, জটিল জিনিস, তাহলে একটু বেশি থাকবে। তাহলে আমাদের দুইটা ক্লজ এখানে থাকবে। দুইটা ক্লজ মানে কি? মানে দুইটা ফাইনাইট ভার্ব কিন্তু এখানে থাকবে। এরপর আসলে কম্পাউন্ড। কম্পাউন্ডেও কিন্তু আমাদের দুইটা ক্লজ থাকবে। দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু ফাইনাইট ভার্বস হিয়ার। ওকে, আচ্ছা। এখন তো বিশাল বড় কোয়েশ্চেন মার্ক যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইজনেরই যদি দুইটা ক্লজ থাকে, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড? এটাই মূল আলোচনা আসলে। এতক্ষণ যা যা বকবক করলাম সেটার নিয়ে আসলাম হলো আমরা এই জায়গাতে। একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল। তার মানে কোনো সেন্টেন্সকে সিম্পল চিনতে হলে আমি একটা এত বড় সেন্টেন্স দেখবো, একটু লিখি, একটা উদাহরণ দিই সিম্পল, তারপর একটু আগায় যাই আমি সামনের দিকে, ওই যে আগের কথাটা নিয়ে আসি। কি লিখেছিলাম জানো? ওয়াকিং অন ইন আ পার্ক লিখছিলাম, তাই না? ওয়ার্কিং ইন আ পার্ক, পার্কের ভেতরে হাঁটে। আচ্ছা, অন আ বিউটিফুল, প্লিজ পার্ডন মাই হ্যান্ড রাইটিং, বিউটিফুল মর্নিং, বিউটিফুল মর্নিং, I saw a beautiful girl, a beautiful girl. ওই যে যা বলতেছিলাম, খুব সুন্দর একটা সকালবেলা পার্কে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর মেয়েকে আমি দেখতে পেলাম। এখানে আমরা একটু দেখি যে এখানে কয়টা ক্লজ, কয়টা ফাইনাইট ভার্ব, একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা ক্যান্ডিডেট কারা আছে এখানে ভার্ব হওয়ার, এই যে ওয়াকিং একজন ক্যান্ডিডেট, আর এই স একজন ক্যান্ডিডেট, আর কিন্তু কোনো ক্যান্ডিডেট নাই, আপনি একটু দেখেন। আচ্ছা, প্রথমে আসি ওয়াকিং এর কাছে। ওয়াকিং, তুমি কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? সে বলছে যে আমি একজন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো মানুষ, মানুষ না ভার্ব। তো তার আগে কিন্তু কোনো বি ভার্ব নাই। কি বলেছিলাম? যদি এতটুকু মনোযোগ কারো থেকে থাকে, সে বলে ফেলতে পারবে যে এখানে তাহলে এটা কিন্তু ফাইনাইট না, এটা কি? এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট। তাহলে ও কিন্তু অলরেডি ক্লজ হওয়ার যোগ্যতা হারায় ফেলছে। এই যে কমা হওয়ার আগ পর্যন্ত এই পুরো জায়গাটাতে কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাট মিনস এই পুরো জায়গাটা কিন্তু ক্লজ না। তাহলে এটা কি? এটা ফ্রেজ। ফ্রেজ বানান কি? কারণ এই তো ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি স। স কিন্তু এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, সি স সিন, এটা কি? ভার্বের পাস্ট ফর্ম। আমরা সবাই জানি যে পৃথিবীতে মাত্র একটা ভার্বে আছে যেখানে ভার্বের পাস্ট ফর্ম বসে, একটা টেন্স আছে, সেটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এইটাকে দেখে কিন্তু এর যে গোত্র, সেই গোত্র চেনা যাচ্ছে যে এটা একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা ভার্ব। তার মানে যেহেতু এটা টেন্স চেনা যায়, তার মানে এটা একটা কি ভার্ব? এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। আর যেই মাত্র আমরা বলবো এটা ফাইনাইট ভার্ব, সেই মাত্র আমরা বলে ফেলতে পারবো এটা একটা ক্লজ। এই পুরো জিনিসটা কি? একটা জিনিসটা একটা ক্লজ। তাহলে দেখা যাচ্ছে যে এই পুরো সেন্টেন্স সাথে ক্লজ কয়টা? ক্লজ হচ্ছে একটা। ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তার মানে এটা কি সেন্টেন্স? একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আবারও গোড়ার আলোচনায় আসি যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র আমাদের ফাইনাইট ভার্ব, একটা ক্লজ থাকবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা করে ফাইনাইট ভার্ব বা দুইটা করে ক্লজ থাকবে। একটা মাত্র পার্থক্য এখানে আমাদের থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হবে। দেখি, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, মাঝখানে কনজাংশন। আচ্ছা ভাই, কনজাংশন কি জিনিস? হ্যাঁ, কনজাংশন হচ্ছে যদি দুইটা একই রকম জিনিসকে কেউ সংযুক্ত করে, বাংলায় আমরা বলি অব্যয়, তাই না? অব্যয়।
অব্যয় মানে এ বেচারার একা একা কোনো দাম নাই, এই দুইটা একই রকম জিনিসকে সংযুক্ত করে, দুইটা ক্লজকে সংযুক্ত করে, দুইটা ভার্বকে সংযুক্ত করে, দুইটা নাউনকে সংযুক্ত করে, যে কোনো দুইটা সমজাতীয় জিনিসকে সংযুক্ত করে। আচ্ছা, তাহলে দুইটা ক্লজ মাঝখানে একটা কনজাংশন দিয়ে কি করবে, সেতু বন্ধন করবে, মিলিয়ে দিবে। এখন এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কমপ্লেক্সে দুইটা ক্লজ, কম্পাউন্ডে দুইটা ক্লজ, তাহলে পার্থক্যটা থাকবে কিন্তু আমাদের এই কনজাংশনে। কি পার্থক্য থাকবে? আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশনটা হবে সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর আমাদের যে এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে থাকবে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই সাব হলে সেটা হবে হচ্ছে কি কমপ্লেক্স, আর যদি কো হয় সেটা হবে কম্পাউন্ড। এখন ভাইয়া এত যদি বুঝতেই পারতাম কোনটা সাবঅর্ডিনেটিং কোনটা কোঅর্ডিনেটিং, তাহলে আপনার ক্লাস কি করতে দেখতেছি না, এটা সলভ করা হবে, সমস্যা নেই। এটাই মূল আলোচনা আজকে ক্লাসের, যে কোন একটা কনজাংশন দেখা মাত্র আমি কেমনে বুঝবো সেটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন। অনেকভাবে আলোচনা করা যায়, খুব সহজভাবে আমরা এই জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা একটা সুন্দর কথা এখানে ওপরেই লিখে দিই, ফ্যান বয়েস। একটা ট্রিক্স না দিলে তো আমার ক্লাস ভালো লাগে না। ফ্যান বয়েস, যদি কোনো কনজাংশনের প্রথম অ্যালফাবেট এই ফ্যান বয়েজের প্রথম অ্যালফাবেট দিয়ে শুরু হয়, তাহলে সে বেচারা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং সেই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত বাক্যটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন আমরা ওই ফ্যান বয়েজটাকে একটু এলাবোরেট করার চেষ্টা করি, তাহলে আমরা এখানেই বোধহয় এলাবোরেট করতে পারবো। করি। ইফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও হচ্ছে অর অথবা আদারওয়াইজ, ওয়াই মানে ইয়েট, ই মানে এলস, আর এস মানে সো। এই কনজাংশন গুলো যদি মাঝখানে থাকে এবং যদি দুই দিকে দুইটা ক্লজ থাকে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, সেটা কি সেন্টেন্স, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা গেল কোঅর্ডিনেটিং। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে কি? এই কয়েকটা কনজাংশন বাদে দুনিয়াতে আর যত কনজাংশন আছে তারা প্রত্যেকে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাবঅর্ডিনেটিং চেনার প্রয়োজন নাই, আপনি যদি কোঅর্ডিনেটিং চিনতে পারেন সেটাকে আইডেন্টিফাই করবেন, সেটা বাদে আর যাই থাকুক না কেন সে হয়ে যাবে সাবঅর্ডিনেটিং এবং হয়ে যাবে এটা একটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কথা বোধহয় বোঝা যাচ্ছে? আমরা দুইটা একটা উদাহরণ দিলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। আমি জাস্ট উপরের অংশটা এখন আমাদের জন্য মোস্ট ভাইটাল, কারণ তার আগে জিনিসপত্রগুলো আমরা বুঝে ফেলছি। আমি আবারও রিপিট করছি, আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লজ থাকবে এবং তারা একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। সেই কনজাংশন গুলো যদি এই ফ্যান বয়েস কনজাংশনের সাথে মিলে, তবে সেটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সেন্টেন্সটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি ফ্যান বয়েজের মধ্যে একটা না হয়, তাহলে সেটা একটা সাবঅর্ডিনেটিং সেন্টেন্স এবং সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কমপ্লেক্স সেন্টেন্স। যাই, তাহলে আমরা দুইটা একটা সেন্টেন্স লিখি। ইফ শি লাভড মি, ইফ শি লাভড মি, আই উড লাভ হার ব্যাক। আরে জীবন থেকে নেওয়া। আচ্ছা, ইফ শি লাভড মি, যদি সে আমাকে ভালোবাসতো, আই উড লাভ হার ব্যাক, আমিও তাকে ভালোবাসতাম। আচ্ছা, দেখি আরেকটা লিখলাম যে শি didn't love me, she did not love me, so I did not love her. সেও আমাকে ভালোবাসেনি, আমিও তাকে ভালোবাসিনি। দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা একটু পার্থক্য করার চেষ্টা করি। দেখা যাচ্ছে দুইটা সেন্টেন্সে যে এখানে একটা লাভ রয়েছে ভার্বের ক্যান্ডিডেট, এই যে উড লাভ ভার্বের ক্যান্ডিডেট, এখানে ডিড নট লাভ ভার্বের ক্যান্ডিডেট, এইটাও একটা ভার্বের ক্যান্ডিডেট। দেখি আমরা একটু, এই যে লাভ রয়েছে পাস্ট ইনডিফিনাইট, এই যে উড রয়েছে উইলের পাস্ট ফর্ম, দেখে দেখা যাচ্ছে এটাও পাস্ট, ডিড নট পাস্ট ইনডিফিনাইট, ডিড নট পাস্ট ইনডিফিনাইট। দেখা যাচ্ছে প্রত্যেকটা ভার্বে কিন্তু আমরা টেন্স চিনতে পারতেছি, তাহলে প্রত্যেকে ফাইনাইট ভার্ব, তাহলে এখানেও দুইটা ফাইনাইট ভার্ব, এখানে দুইটা ফাইনাইট ভার্ব। কনজাংশন কোথায় ভাই? এই যে কনজাংশন ইফ, কনজাংশন মাঝেও থাকতে পারে, প্রথমে থাকতে পারে, আমরা জানি সেটা। আর এইখানে হচ্ছে সো, তাহলে ফ্যান বয়েসে এস, এই যে সো, তাহলে এটা একটা ফ্যান বয়েস। এই যে এখানে কোথায় ছিল ফ্যান বয়েসে? সো কোথায়? এই যে সো।
মিলে গেছে তো? তাহলে এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, ইফ কি আছে নাকি ভ্যান বয়েজে? ওয়াই আছে? নাই। এটা কি? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর একটু ভাঙি। আচ্ছা, লিখি তাহলে আমরা যে আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট, আর একটু যত্ন নিয়ে লেখা যাক, সো দ্যাট আই কুড সি হার। সব এমন প্রেম প্রেম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড সি হার, আমি সেখানে গেলাম যাতে করে আমি তাকে দেখতে পাই, তাই না? আর এর জায়গায় লিখলাম যে আই ওয়েন্ট দেয়ার সো আই স হার। সো আই কি? স হার। আমি সেখানে গিয়েছিলাম বলেই আমি তাকে দেখতে পেলাম। আচ্ছা, খুব ভালো কথা। দেখা যাক, আমরা আবারও আসি। এই যে ওয়েন্ট, এই যে কুড, এই যে ওয়েন্ট আর এই যে স, প্রত্যেকের ভার্বই চেনা যায়, প্রত্যেকে ফাইনাইট ভার্ব। পার্থক্য শুধু কোথায়? সো দ্যাট এবং সো এর মধ্যে একটু গিরিঙ্গি আছে, তাই না? আচ্ছা, সো কিন্তু ভাই আছে এখানে, এই যে সো। তাহলে ফ্যান বয়েজের মধ্যে পড়তেছে, এও ফ্যান বয়েজের মধ্যে পড়ে, এও ফ্যান বয়েজের মধ্যে পড়ে, কোনটা কি হবে? আচ্ছা, এখানে সো আছে, সো এর সাথে কি বরযাত্রী কি দ্যাট আছে নাকি? নাই তো। তাহলে সো দ্যাট কিন্তু আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন না, এটা কিন্তু ফ্যান বয়েজের মধ্যে পড়বে না। কিন্তু সো রয়েছে, এটা কিন্তু ফ্যান বয়েজের মধ্যে পড়ে। সো এইটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, আর এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। আর একটু সুন্দর করে দিই ব্যাপারটাকে। যদি কোনো একটা সেন্টেন্স কম্পাউন্ড হয় তাহলে মাঝখানে এটাকে সরিয়ে দিলে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স তৈরি হয়ে কি যায়। আচ্ছা, আই ওয়েন্ট দেয়ার একটা সেন্টেন্স তো নাকি? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম। সার্থক সেন্টেন্স। সার্থক সেন্টেন্সের গুণাবলী কি আছে ওদিকে না যাই। আচ্ছা, আই স হার, আমি তাকে দেখেছিলাম, একটা সার্থক সেন্টেন্স। দুইটা সেন্টেন্স পেয়ে গেছি। কম্পাউন্ড সেন্টেন্স এমনই একটা সেন্টেন্স হয় যদি মাঝখানে আমরা সেই কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে বাদ দিয়ে দিই, দুইটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু হবে না। দেখি, সো দ্যাটকে সরিয়ে দিই, কি আসছে? আই ওয়েন্ট দেয়ার, সার্থক সেন্টেন্স, অবশ্যই সার্থক সেন্টেন্স। আই কুড সি হার, এই যে কুড রয়েছে না, এর মধ্যে কিন্তু শর্ত আছে, এটা কিন্তু শর্তাধীন। আলাদা করে দুইটা সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে না। কখনোই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা করে দুইটা সার্থক সেন্টেন্স তৈরি হবে না। প্রশ্ন আসতে পারে, আই কুড সি হার, এটা কিন্তু একটা সার্থক সেন্টেন্স হয়, কিন্তু এটা উইশফুল সেন্টেন্স, এটা মোটেও অ্যাসার্টিভ সেন্টেন্স না। এটাকে অ্যাসার্টিভের গুণাবলী কিন্তু এর মধ্যে নাই। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানের কনজাংশনকে সরিয়ে দিই, সেটা কিন্তু দুইটা সার্থক সেন্টেন্স কখনোই তৈরি হবে না। কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু দুইটা সার্থক সেন্টেন্স তৈরি হবে। এগুলো আপনার জানার দরকার নাই। আপনাকে যখন এমসিকিউ ফরম্যাটে দিবে, এমসিকিউ যখন আপনাকে দিবে, আপনাকে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে দুইটা ফাইনাইট ভার্ব কিনা আর মাঝখানে ফ্যান বয়েজ আছে কিনা। যদি মাঝখানে ফ্যান বয়েজ থাকে তাহলে সে হয়ে যাবে কম্পাউন্ড, যদি মাঝখানে ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো কনজাংশন থাকবে তাহলে কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। এই হচ্ছে আজকে টোটাল ক্লাস। পুরো কথাটাকে আমি জাস্ট একটা কথাতে আবার সামারাইজ করে দিয়ে শেষ করে দিই। খুব মনোযোগ দিয়ে লাস্টের একটা মিনিট শুনলে আশা করা যাচ্ছে আমরা পুরো ক্লাসটাকে একবারে বুঝে ফেলতে পারবো। প্রথমে আমি বলেছিলাম যে আমি আপাতত ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি জিনিস। এটা নিয়ে আমি আর রিপিটেশনের দিকে যাব না, আমি জাস্ট পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করে দিব। কোনো একটা সেন্টেন্স আজকের পর থেকে যখনই আপনার সামনে এসে পড়বে, সেটা বিসিএস এর পরীক্ষাতে হোক বা আপনার বাচ্চার খাতায় যদি আপনাকে কেউ এনে দেয় যে সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, তাহলে আপনি জাস্ট দুইটা জিনিস ফলো করবেন। আপনি দেখবেন যে সেখানে ফাইনাইট ভার্ব কয়টা। ফাইনাইট ভার্ব কি জিনিস? যেই ভার্বের টেন্স চেনা যায়, তাই না? ফাইনাইট ভার্ব কয়টা? যদি দেখেন ফাইনাইট ভার্ব একটা কথাই বলে দেবেন যে বাবা এটা একটা সিম্পল সেন্টেন্স, কথা শেষ। যদি দেখেন ফাইনাইট ভার্ব দুইটা, একটু গিরিঙ্গি বাঁধবে, হয় সে কমপ্লেক্স নাই সে কম্পাউন্ড। দেখবেন মাঝখানের যে কনজাংশন সেটা কি ফ্যান বয়েজের মধ্যে পড়ে কিনা, ওই যে উপরে লেখা আছে এখনো। যদি ফ্যান বয়েজের মধ্যে মাঝখানের যে কনজাংশন সেটা পড়ে থাকে তাহলে আপনি বলবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি আপনার মাঝখানের কনজাংশনটা ফ্যান বয়েজের না পড়ে, সেটা কি সেন্টেন্স? সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি আমি আমার পুরো ক্লাসটাকে এই জিনিস বানিয়ে ফেলিনি, কমপ্লেক্স বানিয়ে ফেলিনি, জটিল বানাইনি, সহজ রাখছে আশা করি। এবং আরেকটু কথা যদি বলা যেত তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ডে ওই যৌগিক এবং জটিলও নিয়ে আসা যেত বাংলাতে, বাট আজকের মতো এতটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে বলতে হবে, জানাতে হবে। কিভাবে জানাবেন আপনারা ভালো জানেন, পরবর্তীতে আরো ক্লাস নেওয়া হবে। তাহলে
আর কিছু মিস্টেক থেকে যেতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।